মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি আব্দুল্লাল মামুন। আপনাকে স্বাগত। সিরিয়ার বর্তমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ইসরায়েল গোলান মালভূমিতে নিজেদের অবস্থান শক্ত করেছে, এছাড়া কিছু এলাকাও নতুন করে দখল করেছে। এক্ষেত্রে ইয়েমেনেও তারা হামলা চালাচ্ছে। ইসরায়েলের এই বেপরোয়া আচরণ মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা, কি মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমরা যেটা বলেছি যে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যে পাশ্চাত্য শক্তির একটা প্রক্সি কান্ট্রি। ইসরায়েলকে সেখানে প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতিটা পাশ্চাত্য শক্তি নিয়ন্ত্রণ করতে চায়। এই জন্য যে কোনো মূল্যে ইসরায়েলকে তারা শক্তিশালী করবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে গ্লোবাল সিস্টেমটা দাঁড়িয়েছে, সেই সিস্টেমের বাস্তবতা এটা। এখন সিরিয়ার সাথে ওই ওই অঞ্চলে সিরিয়ার সাথে যে ইসরায়েলের সীমান্ত আছে, আপনারা দেখেন যে সিরিয়াতে যে সরকারটা এখন প্রতিষ্ঠিত হলো, যে গ্রুপটার নেতৃত্বে, এই গ্রুপটা কিন্তু পাশ্চাত্য শক্তি নিয়ন্ত্রিত। এবং প্রকাশ্যে যেটা আমরা জানি যে তুরস্ক দ্বারা নিয়ন্ত্রিত। তুরস্কও কিন্তু আপনি ন্যাটোর অন্তর্ভুক্ত। কাজে সবকিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে যে আঞ্চলিক রাজনীতিতে পাশ্চাত্য শক্তি তাদের আধিপত্য বিস্তার করার জন্য এই ইসরায়েলকে শক্তিশালী করতে চায়। পাশাপাশি ওখানে যে মুসলিম দেশগুলো আছে, এই মুসলিম দেশগুলোর পারস্পরিক যে প্রতিযোগিতা, এই পারস্পরিক প্রতিযোগিতার কারণেই কিন্তু মধ্যপ্রাচ্যে সমস্যাগুলো হচ্ছে না। আপনারা দেখেন যে ইরান ওখানে নেতৃত্ব দিতে চায়, তুরস্ক ওই অঞ্চলে নেতৃত্ব দিতে চায়, সিরিয়া সেখানে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে, এর আগে ইরাক নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে, লিবিয়া নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ আরব শক্তিগুলো পারস্পরিক নেতৃত্বের দ্বন্দ্ব হয় তারা নিজেরা করছে, অথবা বাস্তবতার কারণে পাশ্চাত্য শক্তির পলিটিক্সের কারণে তারা করতে বাধ্য হচ্ছে। এই বাস্তবতায় নেতিবাচক দিক তো অবশ্যই আছে। আপনারা দেখেন যে গাজায় যে ইসরায়েলি আগ্রাসন, এই মাত্র 14 মাসে সেখানে প্রায় 45,000-এর মতো নিরীহ নারী পুরুষ সেখানে নিহত হয়েছে, এবং সমস্যার কিন্তু সমাধান হয়নি। এবং আমরা যদিও শুনছি যে সেখানে একটা সিজ ফায়ার হবে, কিন্তু এই সিজ ফায়ারটা হয়তো যুদ্ধটাকে বন্ধ করবে, কিন্তু ওখানে যে মুসলিম শক্তি, তারা কিন্তু ধ্বংস হয়ে গেল। আজকে দেখেন গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং সিরিয়া যদিও দীর্ঘদিনের একটা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার পতন ঘটেছে, কিন্তু এর জনাব মাধ্যমে আব্দুল্লাল মামুন, আপনি বলছিলেন যে তুরস্ক মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যে ন্যাটোভুক্ত। এখন তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সিরিয়ার অবস্থান নিয়ে এক ধরনের দ্বন্দ্ব দেখা দিচ্ছে, যে তারা মুখোমুখি হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে, বলা হচ্ছে যে এইচটিএস তুরস্কের সরাসরি মদতপুষ্ট, আর এই অন্যদিকে ইসরায়েল হামলা চালাচ্ছে, তাদের অবস্থান জোরদার করতেছে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিধর দেশগুলোর পাশাপাশি তুরস্কের প্রতিক্রিয়াটা কেমন হতে পারে এই বিষয়ে? আপনি দেখেন তুরস্ক যদিও এই জায়গাটাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তুরস্কের চাইতে এই অঞ্চলটার সাথে কানেক্টিভিটি কিন্তু ইরানের বেশি। এখন এই অঞ্চলে ইরান কিন্তু যদিও ওই সাম্প্রতিক পরিস্থিতিতে তারা পিছিয়ে পড়েছে, সেক্ষেত্রে তুরস্কের সাথে যখন ইসরায়েলের দ্বন্দ্বটা হবে, সেক্ষেত্রে কিন্তু তুরস্ক এইখানে খুব বেশি সুবিধা করতে পারবে না। কারণ ইসরায়েলের সাথে দ্বন্দ্বে পুরো আরববাসী মানসিকভাবে ঐক্যবদ্ধ থাকলেও তাদের যার যার রাষ্ট্রীয় স্বার্থে কিন্তু বিভিন্ন ধরনের গেম এইখানে চলছে। কাজেই এইখানে কিন্তু ইরান যদিও চায় না যে ইসরায়েল শক্তিশালী হোক, আবার তারা এটাও চায় না যে আঞ্চলিক রাজনীতিতে তুরস্ক নেতৃত্বে চলে আসো। এই একটা কমপ্লেক্স সিচুয়েশনে আপনারা দেখেন, আমার যেটা মনে হয় এখানে আসলে ইসরায়েলি গেইন করবে, তুরস্ক এইখানে গেইন হয়তো সেটা করতে পারবে না। কারণ হলো যে তুরস্ক যদিও ন্যাটোভুক্ত, কিন্তু তারা কিন্তু মুসলিম কান্ট্রি, তাদের কিন্তু খিলাফতের একটা ইতিহাস আছে। কাজে পাশ্চাত্য শক্তি, আপনারা জানেন যে হান্টিংটন যেটা ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের কথা বলেছিলেন, যে সামনে আমাদের পুরো পৃথিবীতে যে যুদ্ধগুলো হচ্ছে সেটা সভ্যতার সংঘাত। কাজে এই পাশ্চাত্য শক্তি কিন্তু তাতে পাশ্চাত্য সভ্যতার যে একটা চ্যালেঞ্জ, যেটা তুরস্ক একসময় পুরো পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, এটা কিন্তু মাথায় রাখে। কাজে যদিও তুরস্ক এইখানে মানে ন্যাটোর একটা পার্ট, কিন্তু তুরস্ককে কিন্তু পাশ্চাত্য শক্তি এই মিডল ইস্টে আধিপত্য বিস্তার করার জন্য অবশ্যই এখানে সহযোগিতা করবে না। তারা বরঞ্চ তাদের আমরা জানি খ্রিস্টিয়ান জিওনিজম
সভ্যতার যে একটা জনাব ফ্রেন্ডশিপ। আব্দুল আল মামুন, আমরা আসলে আপনার সাথে আলোচনা করছিলাম মধ্যপ্রাচ্য বিষয়ে এবং পাশ্চাত্য শক্তির যে কথাটি আপনি বলছিলেন সেটি সে প্রসঙ্গে কথা হচ্ছিল। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।